আচ্ছা, সো এখন আমরা প্রিভিয়াস ক্লাসে যে যখন নাকি ওয়ার্কশিটটা সলভ করছিলাম, যে অ্যাক্টিভিটি, হাফ লাইফ, ডিকে কনস্ট্যান্ট, ওইসব নিয়ে জিনিস নিয়ে ডিসকাস করার পরে দেন আমরা অল্প একটু টাইম কি করছিলাম, এই ম্যাচ ডিফেক্ট নিয়ে কথা বলছিলাম। এই ম্যাচ ডিফেক্টটা নিয়ে আজকে আমরা আবার নতুন করে ডিসকাশন করব, প্লাস তোমাদেরকে অলরেডি একটা ভিডিও যেটা দেওয়া হয়েছে ওটা বলা হয়েছে যে ক্লাস জয়েন করার আগে যেন তোমরা সবাই দেখে ফেলো। সো হোপফুলি তোমরা সবাই দেখছো। তা এখন ম্যাচ ডিফেক্টের মেইন কাজটা কি, আর ম্যাচ ডেফিসিটের মেইন কাজটা কি? এটা হলো আমাদের মেইন সোর্স অফ এনার্জি। যে কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশন বলতে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হইতে পারে, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হইতে পারে। যেই রিয়াকশনই হোক না কেন, এই রিয়াকশন থেকে আমরা কি চাই? এই রিয়াকশন থেকে আমরা এনার্জি চাই, যে না এই রিয়াকশন হওয়ার পরে তারা যেন আমাদেরকে একটা সার্টেন আউটপুট এনার্জি দেয়। এই এনার্জি দিয়ে আমরা কি করব? এই এনার্জি দিয়ে আমরা অন্য কোনো কাজ করার ট্রাই করি। বেসিক্যালি উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি প্রডিউস ইলেকট্রিসিটি। যে আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য মেইন যে জিনিসগুলো ইউজ করা হয়, ফসিল ফিউয়েলস লাইক কোল, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস, এদেরকে ইউজ করলে প্রবলেমটা কি? এগুলো আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ে আসছিলাম একবার, যে একে হলো তারা নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স, যে তাদেরকে একবার ইউজ করে ফেললে হিউম্যান লাইফ টাইমের মধ্যে তাদেরকে আর ইফেক্টিভলি রিপ্লেস করা যাবে না। এটা হলো অনেক বড় একটা রিজন, যে তাদেরকে একবার শেষ করে ফেললে আর এটাকে কি করা যাবে না। আমাদের লাইফ টাইমে কি, আমাদের নাতিপুতিদের লাইফ টাইমেও তারা এই রিসোর্স কি করতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। বিকজ তাদের ফর্ম করতে যে ফসিল ফুয়েল গুলি মাটির নিচে যে তারা ফর্ম করে, এগুলা কি ডেড প্ল্যান্টস এন্ড এনিমেলস এর ডিকম্পোজিশন হয়ে বিলিয়ন্স ইয়ার্স পর পর তারা কি হয়, এরকম ফর্ম করে। তো অনেক লম্বা টাইম লাগে আর কি ফসিল ফুয়েল গুলি ফর্ম করতে। সো তাহলে তাদেরকে ইউজ করতে আমরা চাবো না, অর এত বেশি ইউজ করতে চাবো না যেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যে আমাদের ফিউচার জেনারেশন যেন নাই পায়। তো আমরা তো এটা চাবো না, আমরা তো সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট করতে চাই। যে আমাদের এখন তোমরা দেখবা বেসিক্যালি এখন কিন্তু সাইন্টিফিক ডিসকভারির এসবের মধ্যে, যে নর্মালি তোমার নতুন কিছু বের করা থেকে মেইন একটা জোর দেওয়া হয় কিসের উপরে? এনভায়রনমেন্টের উপর। ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, অর তোমার মেইন একটা ফোকাস দেওয়া হয় কিসের উপরে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। লাইক আমরা তো রিসোর্স গুলো ইউজ করতেছি ভালো কথা, কিন্তু এরকম অন্ধের মতো যা মন চায় তা ইউজ করে ফেললে পরে আমাদের হবে না। হোয়াট উই নিড টু ডু, আমাদের ফিউচার জেনারেশনের জন্য রেখে যাইতে হবে, তাদেরকেও এমন ব্যাপার শিখায় নিতে হবে যে তারা যেন তাদের ফিউচার জেনারেশনের জন্য আবার রেখে যায়, এমন টাইপের। সো তাহলে রিনিউয়েবল এনার্জি রিসোর্স গুলি ইউজ করার জন্য আমাদের এখন ফোকাসটা মেইন থাকে, যে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স গুলিকে আমরা বাদ দিব বা এত বেশি ইউজ করব না, এন্ড উই উইল ফোকাস অন দ্য রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস। রিনিউয়েবল এনার্জি রিসোর্স গুলা কি? উইন্ড এনার্জি, সোলার এনার্জি, ঠিক আছে, উইন্ড এনার্জি, সোলার এনার্জি, দেন ওয়াটার এনার্জি, হাইড্রো পাওয়ারের মধ্যে অনেকগুলো আছে, যে আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, দেন ড্যাম ইউজ করতে পারি, টাইডাল পাওয়ার, ওয়েভ পাওয়ার, এরকম অনেকগুলা জিনিস তোমরা ও লেভেলসে থাকতে সময় পড়ছো, যে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিওরে কি করা যায়, ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি ইউজ করা যায়, বাট রিনিউয়েবল এনার্জির অনেকগুলা লিমিটেশন আছে। মোস্ট অফ দেম আর লোকেশন ডিপেন্ডেন্ট, যে স্পেসিফিক এমন কয়টা জায়গাতেই তাদেরকে ইউজ করা যায়, অন্য জায়গাতে যায় না। যে মনে করো সব জায়গায় তো আমরা এরকম উইন্ড মিল সেট আপ করতে পারবো না, সব জায়গায় তো এরকম এত বেশি বাতাস আমরা পাবো না। সো তাহলে ওখানের মধ্যে উইন্ড এনার্জি সব জায়গায় ইউজ করা পসিবল হবে না টু প্রডিউস ইলেকট্রিসিটি। দেন আবার তুমি সোলার এনার্জি, যে আমরা তো ইকুয়েটোরিয়াল রিজিয়নের কাছাকাছি আছি, বাংলাদেশ তো ইকুয়েটরের কাছাকাছি, তো এর জন্য আমরা কি পাই? সানলাইটটা আমরা ডিরেক্টলি পাই। কিন্তু পোলার রিজিয়নের কাছাকাছি যারা থাকে তাদের ওখানে তো সানলাইটটা ডিরেক্টলি পড়ে না। তো তাহলে তারা সোলার এনার্জি ইউজ করে কি করতে পারবে না, ইলেকট্রিসিটি ইফেক্টিভলি প্রডিউস করতে পারবে না। দেন আবার ওয়েদারের উপরে ডিপেন্ডেন্সি আছে কতগুলা। দেন আবার জিও থার্মাল এনার্জি নামের এনার্জি তোমরা পড়ছিলা, যেটা কি ওইটা লোকেশন ডিপেন্ডেন্ট, যে ওখানে মাটির কাছাকাছি ওরকম ভলকানিক কোনো যদি আমাদের ম্যাগমা বডি থাকে, তো তাহলে কি থাকে, ওই জায়গাটা অনেক বেশি ওয়ার্ম থাকে। সো তাহলে আমরা কি করব, বেসিক্যালি পানি দিব, পানিটা গরম হয়ে উপরে আসবে। গরম পানি মানে কি? স্টিম, তাই তো আরেফিন? পানি গরম করলে ইভেনচুয়ালি স্টিমে কনভার্ট হবে।
তো এখন আমরা জি ফাইনালি ভাইয়া। স্টিমে কনভার্ট করে কি করি, আমাদের কিন্তু যারা নাকি ও লেভেলসে ইহাবে পড়ছো তারা অলরেডি একটা ঘুরে ফিরে একটা কাহিনী অলরেডি জানো যে দুনিয়ার যত মন চায় তত কাহিনী করে। ইভেন্চুয়ালি ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য আমাদের কি করতে হয়, যে কোনো একটা ওয়েতে একটা টারবাইন ঘুরাবো, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এটা না প্রসিডিওর ফারহান? জি ভাইয়া। তো তাহলে এটা হলো আমাদের মেইন প্রসিডিওর অফ জেনারেটিং ইলেকট্রিসিটি, যে কোনো একটা ওয়েতে উই উইল রোটেট আ টারবাইন, টারবাইন ঘুরাইলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরাইলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ওকে, ভেরি গুড। এন্ড ম্যাক্সিমাম সময় টারবাইনটাকে কি দিয়ে ঘুরানো হয়, স্টিম দিয়ে ঘুরানো হয়। কি করি আমরা, যে কোনো একটা ওয়েতে পানি গরম করি, পানি গরম করলে এটা স্টিমে কনভার্ট হবে, স্টিম যে অনেক হাই স্পিডে টারবাইনে হিট করবে, টারবাইনে হিট করলে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। কেন জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হয় এটা আমরা ও লেভেলসেও পড়ছি, প্লাস A2 তেও ইউনিট 4 এ ডিটেইলে পড়ে আসছি ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারটা কিভাবে হয়। সো এইসব জিনিসের আমাদের আইডিয়া অনেক ভালো মতনই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এখন যেই কথাটা থেকে আমরা এই কথা বলতেছিলাম যে রিনিউয়েবল নন রিনিউয়েবল এনার্জির এইসবে গেলামই কেন, বিকজ আমাদের এমন একটা এনার্জি রিসোর্স লাগবে যে নাকি অনেক বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে, কিন্তু এনভায়রনমেন্টালি এত বেশি হার্মফুল না, আবার লোকেশন ডিপেন্ডেন্টও না। তো এমন ব্যাপারই হলো আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি জিনিস, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা নিউক্লিয়ার এনার্জি আর নিউক্লিয়ার রিঅ্যাকশন দিয়ে কি করব, ইলেকট্রিসিটি প্রডিউস করব। হাউ ইজ দ্যাট, এটা আমরা ও লেভেলসে পড়ে আসছি যে ফিশন রিঅ্যাক্টর, মনে আছে আমাদের ও লেভেলসে যে ফিশন রিঅ্যাক্টর নিয়ে যে আমরা পড়ে আসছিলাম, দাঁড়াও, এই যে এই জায়গাটার মধ্যে আমরা কি করতাম, এই যে এখানের মধ্যে ইউরেনিয়ামের রড গুলাকে আমরা কি বলতাম, ফিউয়েল রড। তো এখন এই ইউরেনিয়াম রড আমরা কেন ইউজ করি, ইউরেনিয়াম ইজ দ্য ফিউয়েল ইন দিস কেস। ওয়াই, বিকজ একটা স্লো মুভিং নিউট্রন ইউরেনিয়ামের এখানে গেলে পরে তখন কি হবে, ইট উইল কজ দ্য ইউরেনিয়াম টু আন্ডারগো ফিশন রিঅ্যাকশন। ফিশন রিঅ্যাকশনে গেলে পরে কি হবে, সে যে স্প্লিট করবে, যে একটা বড় নিউক্লিয়াস কি করে, স্প্লিট করে দুইটা ছোট নিউক্লিয়াস ফর্ম করে, এটাকে আমরা ফিশন রিঅ্যাকশন বলি। সো ফিশন রিঅ্যাকশনে এখানের মধ্যে কি হবে, সে স্প্লিট করে দুইটা নতুন দুইটা নিউক্লিয়াস, যে ডটার নিউক্লিয়াস ফর্ম করলো। কিন্তু একদম সবচেয়ে বেসিক জিনিসটা তোমার যেটা বোঝা লাগবে কি হয়, এই জিনিসটা তোমাদের স্টুডেন্ট বুকে ও লেভেলসে অনেক সুন্দর মতো লেখা ছিল, এই জিনিসটা, এই যে, সরি দাঁড়া, এটা আমি ফার্স্ট ইরেজ করে নিই। এই জায়গাটা, ইন ইদার প্রসেস, ফিশন হোক ফিউশন হোক যেটাই হোক, ইন ইদার প্রসেস দ্য mass of the starting atoms is greater than the mass of the products. সো তাহলে তোমার রিঅ্যাকটেন্টের ম্যাস হলো বেশি, প্রোডাক্টের ম্যাস হলো কম। এখন এই যে ম্যাসটা যে তুমি কম পাচ্ছ প্রোডাক্টের, তো তাহলে ওয়্যার ইজ দ্য ম্যাস গোয়িং, this mass or this difference in mass is actually converted to energy. This missing mass has been converted into energy according to the formula E is equal to mc squared. So তাহলে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে ম্যাসের ডিফারেন্স যত বেশি হবে, এনার্জি তত বেশি রিলিজ করবে। রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে ম্যাসের ডিফারেন্স যত কম হবে, তত কম এনার্জি রিলিজ করবে। সো এইটা হলো মেইন রিজন যে কেন নিউক্লিয়ার রিঅ্যাকশনে এনার্জি রিলিজ করে। কেন এনার্জি রিলিজ করে, বিকজ একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটা ফিশন রিঅ্যাকশন হইতে পারে, ফিউশন রিঅ্যাকশন হইতে পারে, যেটাই হোক, at the end of the reaction what we will notice, we will notice that প্রোডাক্টের ম্যাস রিঅ্যাকট্যান্টের থেকে কম। তো প্রোডাক্টের ম্যাস কেন কম, বাকি ম্যাস কোথায় গেল, the rest of the mass has been converted to energy। এই এনার্জিটাই আমরা এই রিঅ্যাকশনের শেষে পাই, যে ওরা রিলিজ করে। তো এই এনার্জি ইউজ করে পরে আমরা ওরকম হিট এনার্জিতে কনভার্ট করে দেন, আরো যা যা কাজ আছে ওইসব জিনিসের কাজ আসবে পরে। বাট
মেইন বেসিক জিনিসটা কি, ফিশন রিঅ্যাকশন বলো, ফিউশন রিঅ্যাকশন বলো, হোয়াট হ্যাপেন্স, প্রোডাক্টের মাস রিঅ্যাকট্যান্টের থেকে কম। এখন কেন, তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, আচ্ছা কেন এটা হয় যে প্রোডাক্টের মাস কেন রিঅ্যাকট্যান্টের থেকে কম, ওয়াই নট দা আদার ওয়ে অ্যারাউন্ড, এই জিনিসটা তোমার কোশ্চেন আসতে পারে। তো এখন এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য ফারিয়া আমাকে বলবা, এই তো এই জিনিসটাই রাফিদ, এটাই বলবো যে কেন কমে ম্যাথস, ঠিক আছে? তো ম্যাথস কেন কমে ওই জিনিসটাই আমরা বলতেছি। এখন এখানের মধ্যে ফারিয়া আমাকে বলবা, কেমিক্যাল রিঅ্যাকশন তো তোমরা পড়ছো কেমিস্ট্রিতে, কেমিক্যাল রিঅ্যাকশন কেন হয় বলতে পারবা? একটা কেমিক্যাল জিনিস, রিঅ্যাকশন কেন হয়? হ্যাঁ, একটা জিনিস আরেকটা জিনিসের সাথে রিঅ্যাক্ট করে কেন? পার্টিকেলস হেড অন কলিশন করে এই জন্য। হ্যাঁ, এন্ড দেন ওই যে ওরিয়েন্টেশন সেম থাকে, না না, এগুলো এন্ড আমি দেন ইনাফ এনার্জি, ইনাফ অ্যাক্টিভেশন এনার্জি থাকলে। সাকসেসফুল কলিশন কখন হবে, কেমন কি, এইসব জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি কেমিক্যাল রিঅ্যাকশন কেন হয়, জাস্ট জেনারেলি যে কোন ওরা আরেকটা স্টেবল হবে কেন। স্টেটে পৌঁছাইতে চায়, কি বুঝি নাই? আরেকটা স্টেবল স্টেটে পৌঁছাইতে চায়। এক্সেলেন্ট, এইটাই, যে তারা কারেন্টলি যে স্টেটে আছে, যে রিঅ্যাকট্যান্টরা কারেন্টলি যে স্টেটে আছে, তারা ওই স্টেটের থেকে আরো স্টেবল কোন একটা স্টেটে তারা যাইতে চায়। তো এর জন্য তারা কি করে, আপনা আপনি আরেকজনের সাথে রিঅ্যাক্ট করে, তাই তো? সো তাহলে হ্যাঁ, এইটা হলো আমাদের মেইন কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার কাহিনী। আর যে কোনো রিঅ্যাকশনের মেইন রিজন এইটাই, আর মেইন মোটিভ এইটাই, দে ওয়ান্ট টু বিকাম স্টেবল। প্রত্যেকটা জিনিস তার নিজের যে পজিশনটা আছে সে দেখবে যে এই পজিশনে সে কি স্টেবল নাকি না। সে যদি স্টেবল না হয় সে কি হইতে চাবে, স্টেবল হইতে চাবে। তো স্টেবল হওয়ার জন্য তার রিকোয়ার্ড আর নেসেসারি যেসব চেঞ্জেস আনা দরকার, ওইসব চেঞ্জেস সে কার আন্ডারে করবে, রিঅ্যাকশনের আন্ডারে। সো নিউক্লিয়ার রিঅ্যাকশনের মধ্যে ব্যাপারটা সেম রিজনে হয়, কি হয়, অল দা নিউক্লিয়াস আর নট স্টেবল, ঠিক আছে? নিজেদের স্টেবিলিটি আছে, ব্যাপার আছে, ভালো কথা, কিন্তু সবকিছুই তো লোভী, ঠিক আছে? আমরা যেরকম মানুষ, যত লোভী মানুষ, যে আমরা কি করি, যাই থাকে যত পাই আরো বেশি চাই, এরকম না? সো তাহলে তুমি একটা জিনিসের স্টেবিলিটি যাই দাও, সে এর থেকে কি চাবে, আরো বেশি চাবে, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এখন নিউক্লিয়ার রিঅ্যাকশনও সেম রিজনে হয়। কেন হয়, যে তোমার নিউক্লিয়াসটা কারেন্টলি যে পজিশনে আছে সে এর থেকেও স্টেবল হইতে পারে। তো এর থেকেও স্টেবল হওয়ার জন্য তার কি করতে হবে, নিউক্লিয়ার রিঅ্যাকশন আন্ডারগো করতে হবে। সো এইটা হলো মেইন ব্যাপার। এখন নিউক্লিয়াসের স্টেবিলিটির ব্যাপারে কি কথা বলতেছি, এই জিনিসটা দেখো, ব্যাপারটা খেয়াল করো। মনে করো একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস অফ হিলিয়াম, ওকে? তো একটা নিউক্লিয়াস অফ হিলিয়াম, তো এখন এই হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, ভালো কথা। এখন রাফিদের ইচ্ছা হলো কি, রাফিদের ইচ্ছা হলো যে সে এই হিলিয়াম নিউক্লিয়াসের থেকে একটা নিউট্রনকে টেনে বের করে নিয়ে আসবে। নিউক্লিয়াসকে এটা হইতে দিবে? সে এটাকে অপোজ করবে না, যে কোন একটা কিছু নিউক্লিয়াসের থেকে একটা নিউট্রনকে টেনে বের করে নিয়ে যেতে চাবে। সো তাহলে হোয়াট ইট উইল ডু, ইট উইল ট্রাই টু অপোজ দিস, যে রাফিদ যে নিউট্রনটাকে ধরে টেনে বের করে নিয়ে আসার ট্রাই করতেছে, নিউক্লিয়াসটা এটাকে অপোজ করবে। তো এই যে অপোজ যে করবে, অপোজ করার জন্য তার কি দরকার, একটা এনার্জি দরকার না? যে তোমার এগেইনস্টে কেউ একটা জোর খাটাইতে আসছে, ঠিক আছে, যে তোমার কাছ থেকে জোর করে কেউ কোনো একটা জিনিস নিয়ে যাবে। তো এখন তোমার নিজের যদি কোনো কি না থাকে, এনার্জি না থাকে, তুমি কি তাকে বাধা দিতে পারবা যে আমার কাছ থেকে এটা নিতে আসতেছে, আমি এটা তাকে নিতে দিতে চাই না? সো তাহলে তোমার কি থাকতে হবে, ইন অর্ডার টু অপোজ দ্য পার্সন হু ইজ ফোর্সিং ইউ টু আন্ডারগো চেঞ্জ, তুমি কি করবা, তাকে অপোজ করবা। সো তাহলে এই নিউক্লিয়াসের নিজের কি আছে, নিউক্লিয়াসের তাহলে নিজের একটা এনার্জি আছে। এনার্জিটা কি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। সো বাইন্ডিং এনার্জি জিনিসটা কি, হোয়াট ইজ দিস? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি জিনিসটা হলো এরকম, যে নিউক্লিয়াসটাকে যত এনার্জি দিয়ে বাইন্ড করে রাখছে, টোটাল যত এনার্জি দিয়ে একটা নিউক্লিয়াসকে বাইন্ড করে রাখছে, দ্যাট ইজ দা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। একদম যদি যারা সায়েন্সও বুঝে না তাদেরকেও যদি তুমি বুঝাইতে যাও, জাস্ট এটা
এমনি করে বললে পরেও তারা একটু একটু হইলেও বুঝতে পারবে, আর সেন্স মেক করতে থাকবে তাদের কাছে। সাপোজ তুমি হাতে বালি নিলা, ঠিক আছে, সি বিচে গেলে পরে বা অন্য এরকম কনস্ট্রাকশন সাইটের ওখানে যেসব বালি টালি ফালায় রাখে না, তো এখন তুমি মনে করো স্যান্ড এক মুঠ করে এরকম স্যান্ড তুমি হাতে নিছো, তো স্যান্ড এরকম তুমি মুঠ করে এমনি ধরে রাখছো, দেন এখন তুমি তোমার মুষ্টিটা যে তুমি এরকম এক মুঠ তুলছিলা না স্যান্ড, তো এখন তুমি হাতটাকে যখন লুজ করে দিলা, স্যান্ড গুলা কি একজন আরেকজনের সাথে বাইন্ড হয়ে আছে ফারিয়া? স্যান্ড গুলি কি একজন আরেকজনের সাথে বাইন্ড হয়ে থাকবে নাকি লুজ হয়ে থাকবে? না, বাইন্ড হয় নাই, বিকজ বাইন্ড রিলিজ হয়ে করে নাই, দিছে। তারা তারা লুজ হয়ে থাকে। ভেরি গুড। সো তাহলে তারা এরকম লুজ হয়ে থাকে। কিন্তু তুমি যদি একটা স্যান্ডস্টোন নাও, ঠিক আছে, স্যান্ডস্টোন তো একটা রক, ঠিক আছে, সেডিমেন্টারি রক যেসব তোমরা পড়ছিলা জিওগ্রাফিতে আগে। সো এখন তুমি যদি একটা স্যান্ডস্টোন নাও, এখন এই স্যান্ডস্টোনের মধ্যে কি, স্যান্ডস্টোন কিন্তু স্যান্ড গুলা দিয়েই বানানো, কিন্তু ওখানের মধ্যে দ্য স্যান্ড পার্টিকেলস আর বাউন্ড উইথ ওয়ান অ্যানাদার, কি দিয়ে, একটা সিমেন্টিং ম্যাটেরিয়াল দিয়ে, যে তাদের মধ্যে একটা সিমেন্টের মতো কোন একটা গ্লু এর মতো কাজ করে কি করতেছে, ওই স্যান্ড পার্টিকেলস গুলাকে একটার সাথে আরেকটাকে ধরে রাখছে। সো এখন তোমার স্যান্ডস্টোনের থেকে কোন একটা স্যান্ড গ্রেইন কে তুলে আনতে কি করতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া লাগবে না? কেন দেওয়া লাগবে? বিকজ ওখানে তারা কি আছে, ওই গ্লু দিয়ে আর একটা সার্টেন এনার্জি দিয়ে তারা ওখানের মধ্যে বাইন্ড করা। তো তার কাছ থেকে কোন একটা স্যান্ড গ্রেইন তুলে আনার জন্য ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই সাম অ্যামাউন্ট অফ ফোর্স অর এনার্জি দিতে হবে তোমাকে, এমন টাইপের ব্যাপার। সো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির ব্যাপারটাও সেম, যে কি হবে, একটা নিউক্লিয়াসের থেকে তুমি চাইলেই কোন একটা নিউক্লিয়ন, নিউক্লিয়ন কাদেরকে বলি ফারহান? নিউক্লিয়ন তাদেরকে বলি যারা নাকি নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে। নিউক্লিয়ন জি কাদেরকে ভাইয়া। বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনি আমরা পার্টিকেলস একটু নেট স্লো হয়ে গেছিল ওই জন্য শুনিনি। ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে যেটা বলতেছিলাম যে এনি পার্টিকেল দ্যাট স্টেজ উইদিন দ্য নিউক্লিয়াস আর কল নিউক্লিয়নস। সো তাহলে নিউক্লিয়ন কারা? প্রোটনস আর নিউট্রনস, বিকজ তারা কি, নিউক্লিয়াস হলো প্রোটন আর নিউট্রন দিয়ে বানানো, তাই তো? সো নিউক্লিয়াস হলো প্রোটন আর নিউট্রন দিয়ে বানানো, সো তাহলে তাদেরকে দিয়ে নিউক্লিয়াস বানানো দেখে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। আচ্ছা, ভালো কথা। সো তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। সো এখন তুমি একটা নিউক্লিয়াস থেকে চাইলেই কি করতে পারবা না, একটা প্রোটন বা একটা নিউট্রনকে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবা না। তোমার কি দিতে হবে, এটার জন্য একটা এনার্জি অ্যাপ্লাই করতে হবে। সো এই ব্যাপারটা, যে তোমার একটা নিউক্লিয়াস যে আছে, এই যে মনে করো ইউ হ্যাভ আ সার্টেন নিউক্লিয়াস, হিলিয়ামটা দিয়ে আবার বলি। সো এখন ফারিয়া কি করবে, এই হিলিয়াম নিউক্লিয়াসে যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে, একটা প্রোটনকে টান দিয়ে বের করে নিয়ে আসলো, আর একটা নিউট্রনকে টান দিয়ে বের করে নিয়ে আসলো, আবার আরেকটা প্রোটনকে টান দিয়ে বের করে নিয়ে আসলো, আর একটা নিউট্রনকে টান দিয়ে বের করে নিয়ে আসলো। নাও ইন অর্ডার টু সেপারেট অল দিস পার্টিকেলস ফ্রম দ্য নিউক্লিয়াস, যে পুরা নিউক্লিয়াসটাকে তুমি ডিসঅ্যাসেম্বল করে ফেলছো, মানে কি পুরা নিউক্লিয়াসটাকে তুমি ভেঙে ফেলছো, তাই না ফারিয়া? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে তোমার এই ফুল হিলিয়াম নিউক্লিয়াসটাকে ডিসঅ্যাসেম্বল করে ফেলার জন্য যতটুকু এনার্জি তোমার ইনপুট দিতে হয়েছে, দ্যাট এনার্জি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। যে একটা নিউক্লিয়াসের থেকে আর একটা নিউক্লিয়াসকে পুরাপুরি তার কনস্টিটিউয়েন্ট পার্টসে ডিভাইড করে ফেলার জন্য যতটুকু এনার্জি দিতে হয়, ওই এনার্জিটাকে আমরা বলি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। যে নিউক্লিয়াসটা তত এনার্জি দিয়ে বাইন্ড করা ছিল, সো এইটাকে ডিসঅ্যাসেম্বল করার জন্য তোমার কি দিতে হবে, যত এনার্জি দিয়ে বাইন্ড করা ওই সমান এনার্জি দিয়ে, যে মিনিমাম ওই সমান এনার্জি দিয়ে তোমার তাকে কি করতে হবে, সেপারেট করা লাগবে। তো এখন তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, নিউক্লিয়াসের থেকে এরকম খুলে আনতে, যে প্রোটন নিউট্রনদেরকে দূরে সরায় নিতে নিতে তোমার এরকম এনার্জি লাগলো, ভালো কথা, কিন্তু নিউক্লিয়াসটাকে ধরে রাখছে কোন এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন বাইন্ডিং এনার্জি আসলো কই থেকে রাফিদ? এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি যে বারবার করে বলতেছি,
এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কোন জায়গা থেকে আসে? এনার্জির তো একটা সোর্স লাগবে, তাই না? তো এখন এনার্জির সোর্সটা কি? ম্যাস কনভার্ট। ভেরি গুড, ম্যাথ থেকে আসছে। ভেরি গুড রায়হান। রাফিদও বলছে মেসেজে, ভেরি গুড। সো তাহলে ব্যাপারটা কি বলতেছিলাম, যে এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তারা যে দিয়ে ধরে রাখে নিউক্লিয়াসটাকে, এই বাইন্ডিং এনার্জিটা কই থেকে আসে? ফ্রম দ্য ম্যাস অফ দ্য প্রোটনস এন্ড নিউট্রনস দেমসেলভস। প্রোটন আর নিউট্রনের ম্যাস থেকে কিভাবে আসে? প্রোটন আর নিউট্রনদেরকে যখন নাকি একটা নিউক্লিয়াসে নিয়ে আসা হয়, কি দেখা গেছে? আমরা লাস্ট ক্লাসে ক্যালকুলেশনটা দেখছিলাম, এক্সাম্পল ক্যালকুলেশন। আজকে আবার রিক্যাপ করব, সমস্যা নাই। জাস্ট এখানের মধ্যে তোমাদেরকে আগে থেকে বলে রাখতেছি কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং। যখন নাকি এই যে প্রোটন নিউট্রন গুলি কাছে এসে দে উইল ফর্ম আ নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসটাকে আটকায় রাখার জন্য একটা এনার্জি লাগবে, কিন্তু এই এনার্জি তাদেরকে বাইরে থেকে কেউ দিবে না। সো হোয়াট দে উইল ডু, প্রোটন আর নিউট্রন তাদের নিজেদের ম্যাস এনার্জিতে কনভার্ট করে তারা কি করবে? দে উইল প্রডিউস দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। সো তাহলে তাদের এনার্জিটা কই থেকে আসতেছে? ফ্রম দ্য ম্যাস অফ দ্য প্রোটনস এন্ড নিউট্রনস দেমসেলভস। সো এটা হলো মেইন ব্যাপার। সো তাহলে এখন দেখো রায়হান, যে এখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, তো ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রন যখন দূরে ছিল তখন তো তাদের নিজে একা আছে, নিজে একা আইসোলেটেড, তার আশেপাশে অন্য কেউ নাই। সো তাহলে তার তো কারোর সাথে বাইন্ড হওয়ার কোনো দরকার নাই। সো তার ম্যাসটাকেও কি করার দরকার নাই? এনার্জিতে কনভার্ট করার দরকার নাই। সো তাহলে তার ম্যাস কি থাকবে? নিউক্লিয়াসে থাকতে সময় একটা প্রোটনের ম্যাস বেশি হবে, নাকি একটা প্রোটন জাস্ট আলাদা আইসোলেটেড অবস্থায় আছে ওই সময় তার ম্যাস বেশি হবে? আইসোলেটেড থাকা অবস্থায় একটা প্রোটনের ম্যাস অবভিয়াসলি বেশি হবে। এক্সিলেন্ট। সো তাহলে আইসোলেটেড থাকা অবস্থায় একটা প্রোটনের ম্যাস বেশি। কেন ফারিয়া? মাত্র কিন্তু অ্যানসারটা বলতে পারবা কেন? যে আইসোলেটেড থাকা অবস্থায় প্রোটনের ম্যাস বেশি দেন when it is in a nucleus। তখন বাইন্ডিং এনার্জিটা লাগতেছে না, এক্সিলেন্ট। অলরেডি এটা এখানে তো সেপারেটেড। আমাদের বাইন্ডিং এনার্জিটা দরকার নাই। সো তাহলে তার নিজের ম্যাস হিসেবেই রাখতে পারবে। ইট ডাজ নট নিড টু কনভার্ট ইট ইনটু এনি সর্ট অফ এনার্জি। সো একটা প্রোটন যখন একা থাকবে আইসোলেটেড অবস্থায়, ওই সময় প্রোটনের ম্যাস থাকবে বেশি, এন্ড যখন নাকি সে একটা নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে তার কি করতে হবে? তার একটা সার্টেন কন্ট্রিবিউশন করা লাগবে এনার্জিতে। সো তাহলে ইট উইল লুজ সাম অফ ইটস ম্যাস। ওকে, তো এখন এতটুকু বুঝছো। সো তোমাদের একটা আইডিয়া হইলো কি, যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটা কোন জায়গা থেকে আসে, এই আইডিয়াটা ক্লিয়ার হইছে? এখানে কি করতে হবে? in order to form a nucleus there must be nuclear binding energy. So whenever protons and neutrons come together and form a nucleus, তাদের কি করতে হয়? একটা চাঁদার মতো দেওয়া লাগে আর কি, বেসিক্যালি যে তারা একটা চাঁদা দেয় সবাই মিলে, তাহলে যেন তারা কি করতে পারে? নিজেদেরকে সেফ রাখতে পারে। সো দে each of them contribute a certain sort of mass, ওই ম্যাসটা তারা এনার্জিতে কনভার্ট করে, তাহলে যেন তাদের নিউক্লিয়াসটা কি থাকে? অনেক হাই একটা এনার্জি দিয়ে বাইন্ড করা থাকে। এখন এই কনভার্সনটা কেমনে হইতেছে? কনভার্সনটা এটা তারা নিজেরা এরকম কোয়ান্টাম লেভেলে করে, ওই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি এখনো বুঝার মতো অবস্থা নাই। ঠিক আছে, যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলা কে কেন কিভাবে বিহেভ করে, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি এখন আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু চলে। ঠিক আছে, কোন স্পেসিফিক কোন আমাদের এখানের মধ্যে অ্যান্সার নাই যে অ্যাকচুয়ালি কনভার্সনটা কিভাবে হচ্ছে। জাস্ট এখানের মধ্যে আমাদের পস্টুলেশন গুলো হলো এরকম যে একটা নিউক্লিয়াসের ম্যাস কম দেন ইটস ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্ট ম্যাসেস। সো তাহলে নিউক্লিয়াসের ম্যাস কেন কম? বিকজ প্রোটনস এন্ড নিউট্রনস গুলি কাছে আসলে পরে দে লুজ देयर ম্যাস। তো তাহলে ম্যাস লুজ করলে এটা কোথায় যায়? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়। তো কিভাবে কনভার্ট হচ্ছে এইসব জিনিসই তারা এখানের মধ্যে ইনভেস্টিগেশন চালায় বের করতেছে আর কি এখনো সবকিছু। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে আমরা যেই ব্যাপারটার মধ্যে ছিলাম, যে কি জিনিস, যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কিভাবে প্রডিউস করে, এই ব্যাপারটা আমরা বুঝছি। এখন এটা কাকে জিজ্ঞাসা করা যায়? রাফিদ বলবা, এর পরের অ্যান্সারটা তারিফ বলবা। ঠিক আছে, সো ফার্স্টে রাফিদ এখানের মধ্যে বলবে একটা জিনিস। মনে করো আমার কাছে কি আছে? হিলিয়াম, সরি
হিলিয়াম আছে আমার কাছে, আর একটা আছে হলো কার্বন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6। ওকে, সো এটা হলো কার্বন 12, এটা হলো হিলিয়াম 4 আর কি। তো এখন এখানে রাফিদ তুমি একটা কথা বলো। মনে করো আমি তোমাকে একটা জিনিস বললাম যে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, জাস্ট সিম্পল একটা চিন্তা করলে তোমার কাছে একটা অ্যান্সার আসবে, কিন্তু মেইন অ্যান্সারটা একটু আমাদের ডিফারেন্ট হইতে পারে, ওটা আমরা দেখবো একটু পরে। মেইন অ্যান্সারটা একটু ডিফারেন্ট কিভাবে হইতে পারে। ব্যাপারটা দেখো যে সিম্পল একটা চিন্তা কি, সিম্পল একটা চিন্তা হলো এরকম, হিলিয়ামে নাম্বার অফ নিউক্লিয়ন হলো কম, 4টা নিউক্লিয়ন আছে, যে 2টা প্রোটন 2টা নিউট্রন। সো তারা তাদের ম্যাসটা একটা সার্টেন কন্ট্রিবিউশন করে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট করলো নাকি। আর কার্বনের মধ্যে তারাও কি করতেছে, তারাও বাইন্ডিং এনার্জিতে কনভার্ট করতেছে নিউক্লিয়াসটা স্টেবল রাখার জন্য। তো এখন কার বাইন্ডিং এনার্জির ভ্যালু বেশি হবে? সরি ভাই, নেট চলে গেছিল। ঠিক আছে, সমস্যা নেই, তোমার এখনো জিজ্ঞাসা করি নাই, একটু পরে করবে। এখন রাফিদ আগে অ্যান্সার এটা আচ্ছা, বলবে ঠিক আর আছে। কি, ঠিক আছে? সো রাফিদ বলো তো কার বাইন্ডিং এনার্জির ভ্যালুটা বেশি হবে? টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু যদি আমি বলি, কার টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালুটা বেশি? যে কোনো একটা অ্যান্সার বলো, সমস্যা নাই, ভুল হইলেও যায় আসে না। নর্মাল সেন্সে, এই তো ভেরি গুড, নর্মাল সেন্সে এটা মনে হবে কি কার্বন 12 এর টোটাল বাইন্ডিং এনার্জি বেশি, বিকজ এখানে বেশি নাম্বার অফ রেসিডেন্টস আছে, তাই না? 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, তো তাহলে তারা অল্প অল্প করে এরকম ম্যাস কন্ট্রিবিউট করলে পরে যখন এনার্জিতে কনভার্ট হবে তাদের টোটাল বাইন্ডিং এনার্জি অফকোর্স বেশি হবে। ইয়েস, সো এইটা কিন্তু এইটা করলে পরে কিন্তু আমাদের স্টেবিলিটির ফেয়ার কোনো একটা কম্পারিজন হলো না, বিকজ একজনের এখানে কি নাম্বার অফ কন্ট্রিবিউটর বেশি, আর এক জায়গায় নাম্বার অফ কন্ট্রিবিউটর কম, তাই না? এই তো ভেরি গুড, কনস্টিটিউয়েন্টস বেশি। সো তাহলে এখানের মধ্যে কি বেসিক্যালি বাইন্ডিং এনার্জি কন্ট্রিবিউট করে কারা ফারিয়া? বাইন্ডিং এনার্জি কন্ট্রিবিউট করা হলো প্রোটনস আর নিউট্রনস। সো যেই নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন বেশি, তার বাইন্ডিং এনার্জি টোটাল ভ্যালুও বেশি হবে নাকি? হ্যাঁ কিন্তু এটা তো আমাদের ফেয়ার কোন একটা কম্পারিজন হইলো না। ফেয়ার কম্পারিজনটা কেমন হয়? ফেয়ার কম্পারিজনটা হয় বাইন্ডিং, বেশি প্রোটনস আর নিউট্রনস থাকলে আমার ওরা বাইন্ডিং এনার্জি কম, এক একজন ইন্ডিভিজুয়ালি কম কন্ট্রিবিউট করবে, ওইটা ডিপেন্ড করে যে এরকম। তাদের স্টেবিলিটির জন্য কেমন কি, ওটা আসতেছি। এখানের মধ্যে আমাদের মেইন ব্যাপারটা হলো এই জিনিসটা দেখতে হবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ঠিক আছে, যখন নাকি আমরা পার নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি দেখব, ব্যাপারটা আমি যদি ইকোনমি নিয়ে বুঝাই, মনে করো তোমরা জিডিপিটা শুনো না মাঝে মাঝে, জিডিপি ওয়ার্ডটা, এই দেশের জিডিপি এত, এই দেশের জিডিপি এত, এরকম। ওর মনে করো জাস্ট সিম্পল ফর্মে যদি আমরা বলি যে একটা দেশের গ্রস ইনকাম, ঠিক আছে, গ্রস ইনকাম হলো একটা সার্টেন ভ্যালু, যে তোমার সাপোজ বাংলাদেশের জিডিপি হলো $3 ট্রিলিয়ন, ওকে? আর কাটটা দেওয়া যায়, মনে করো ভ্যাটিকান সিটি, ঠিক আছে, ভ্যাটিকান সিটি এটা হলো বাংলাদেশের জন্য বিডি, আর ভ্যাটিকান সিটি এটার জিডিপি হলো $1 ট্রিলিয়ন। কিন্তু এইটাতে কিন্তু আমাদের একটা, যে আমাদের দেখে মনে হবে কি যে বাংলাদেশের জিডিপি বেশি, তো তার মানে বাংলাদেশ মনে হয় পার ইন্ডিভিজুয়ালে তাদের টাকা বেশি হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলাদেশ ইজ পোর কম্পেয়ার টু ভ্যাটিকান সিটি। কেন? বিকজ আমাদের পপুলেশনের ব্যাপারটা দেখা লাগবে না বলতো ফারিয়া? যে যার পপুলেশন বেশি
তাদের কি হবে? এই তো হ্যাঁ। ভেরি গুড রাফিদ, যে যার পপুলেশন বেশি তারা বেশি বেশি করে কি করতে পারে? ইকোনমির জন্য কন্ট্রিবিউট করতে পারে, তাই না? তো বাংলাদেশ হ্যাঁ। এত কোটি মানুষের দেশ, এরা এতজন মিলে টোটাল কন্ট্রিবিউট করে ফাইনালি বানাইছে কত? টোটাল জিডিপি বানাইছে হলো $3 ট্রিলিয়ন। আর ভ্যাটিকান সিটির পপুলেশন বাংলাদেশের কাছে ধারাও না, এত কম, বাট স্টিল তারা কি করতে পারে? এত কম পপুলেশন নিয়ে তারা $1 ট্রিলিয়ন জিডিপি তারা রেজ করতে পারছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? আমাদের ফেয়ার কম্পারিজনের জন্য জাস্ট জিডিপি দেখলে পরে হবে না। হোয়াট উই নিড টু সি, উই নিড টু কনসিডার জিডিপি পার ক্যাপিটা, বলে এটাকে। পার ক্যাপিটা মানে পার পারসন ইন দ্য কান্ট্রি। ওকে, তো তার মানে কি? টোটাল ইনকাম বাই আ কান্ট্রি ডিভাইডেড বাই ইটস পপুলেশন। সো তাহলে পরে কি পাবো? পার পপুলেশন অর পার পারসন অফ দ্য কান্ট্রি কত টাকা করে ইনকাম করে অন এভারেজ, এইটার আমরা একটা ভ্যালু পাবো নাকি? সো জিডিপি দিয়ে যেটা বললাম, সেম জিনিসটা আমাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এন্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দিয়ে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, সো যে কথাটা বলতেছিলাম যে জিডিপি জিনিসটা হলো আমাদের টোটাল ইনকাম, বাট টোটাল ইনকাম ডাজ নট রিফ্লেক্ট দ্য ফুল পিকচার। যে আমাদের পার ক্যাপিটা ইনকাম দেখলে পরে তখন আমাদের ফেয়ার জাজমেন্ট হয় যে পার পপুলেশন আর পার পারসন অফ দ্য কান্ট্রি কত করে কন্ট্রিবিউট করতেছে আর কত করে ইনকাম করতেছে। ইন দ্য সেম ওয়ে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি জাস্ট দেখলে পরে হবে না, এটা দেখলে আমরা বুঝতে পারবো না যে কার স্টেবিলিটি বেশি বা কার বাইন্ডিং এনার্জি বেশি, কার বাইন্ডিং এনার্জি কম। তোমার কাছে কি মনে হয় ফারিয়া, বলো তো? যার টোটাল বাইন্ডিং এনার্জি বেশি তাকে ডিসঅ্যাসেম্বল করতে বেশি কষ্ট করতে হবে না তোমার? হ্যাঁ। হ্যাঁ, বিকজ টোটাল এনার্জি তোমার বেশি দেওয়া লাগতেছে, হ্যাঁ। তাই তো? ওকে। সো টোটাল বাইন্ডিং এনার্জির ব্যাপারটাই কি? বাইন্ডিং এনার্জির ব্যাপারটাই আমরা একটু আগে ডিফাইন করছিলাম এরকম যে তুমি একটা নিউক্লিয়াসকে তার ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্ট পার্টে ডিভাইড করে নিবা, টোটাল যে এনার্জি দিতে হবে ইন অর্ডার টু ডিসঅ্যাসেম্বল আ ফুল নিউক্লিয়াস, ওইটাকে আমরা বলবো ওই নিউক্লিয়াসের টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু। এখন টোটাল বাইন্ডিং এনার্জি দেখলে পরে আমাদের একটা মিসকনসেপশন ক্রিয়েট হয়। আমি যদি একটা নিউক্লিয়াস থেকে জাস্ট একটা প্রোটন বের করে আনতে চাই তাহলে তো আমি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা দিব, রাইট? এইটাই, এই জিনিসটাই। আচ্ছা। সো এইখানের মধ্যে আমাদের স্টেবিলিটির ব্যাপারটা এইভাবে আসবে যে আমরা দেখবো না যে টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু কার বেশি, টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু কার কম। এটা কম্পেয়ার করলে যেটা বললাম যে জিডিপির মতো এরকম একটা ফলস পিকচার আমরা দেখব। সো ফেয়ার একটা জাজমেন্ট করার জন্য অর অ্যাকচুয়াল পিকচারটা দেখার জন্য আমাদের কি বুঝতে হবে? যে তোমার একটা নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন, যে জাস্ট একটা নিউক্লিয়ন সরায় নিতে যতটুকু এনার্জি লাগবে, যদি বেশি এনার্জি লাগে যে একটা নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন সরায় নিতে তোমার এনার্জি লাগতেছে বেশি, যে দুইটা তোমার নিউক্লিয়াস আছে, এখানে হিলিয়াম আর কার্বন না দিয়ে এ বি বলি, নিউক্লিয়াস এ নিউক্লিয়াস বি। অফকোর্স নিউক্লিয়াস বি এর টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু বেশি এন্ড নিউক্লিয়াস এর টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু কম, বিকজ কন্ট্রিবিউটরের অনেক বড় ডিফারেন্স আছে। কিন্তু আমরা যদি কি করি, টোটাল বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস এ ডিভাইডেড বাই নিউক্লিয়াস এ তে নিউক্লিয়ন আছে কয়টা? 4টা। সো টোটাল বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস এ ডিভাইডেড বাই নাম্বার অফ নিউক্লিয়নস, যে ম্যাস নাম্বার বেসিক্যালি, এটা দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব বলো তো ফারিয়া? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পাবো না? হ্যাঁ। ইন দ্য সেম ওয়ে total binding energy of nucleus B divided by 12, that is mass number of nucleus B, এটা করলে আমরা কি পাবো? The binding energy per nucleon for nucleus B, right? হ্যাঁ। Okay, এখন it can so happen that নিউক্লিয়াস এর থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন তুলে আনতে আমার এনার্জি বেশি দিতে হইতেছে। সো তার মানে কি, কে বেশি স্টেবল?
কোনটা কি আমি শুনি নাই। আমি দুইটা ভ্যালু দিই, ঠিক আছে? এখানের মধ্যে অ্যাকচুয়ালি 4 আর 12 দিয়ে অ্যাকচুয়ালি একটু উল্টাপাল্টা হয়েছে, উল্টাপাল্টা না অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম চিন্তা করো, মনে করো দুইটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস এ একটা নিউক্লিয়াস বি, টোটাল বাইন্ডিং এনার্জি নিউক্লিয়াস এ এর হলো 1000, নিউক্লিয়াস বি এর হলো 10000, ঠিক আছে? এখন নিউক্লিয়াস এর mass নাম্বার হলো 5 আর নিউক্লিয়াস বি এর mass নাম্বার হলো 60, ঠিক আছে? নিউক্লিয়াস এ এর mass নাম্বার হলো 5 আর নিউক্লিয়াস বি এর mass নাম্বার হলো 60। সো এখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হয়? 1000 ডিভাইডেড বাই 5 করলে কত? 200 নাকি? আর ওখানে আমাদের 166.6 166.7 ওই তো 167 আর কি বেসিক্যালি, যদি আমরা জাস্ট রাউন্ড আপ করে রাখি। ওকে, তো তাহলে ফার্স্টে মনে করো তুমি এই জিনিসটা দেখলা না, নিচের জিনিসটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা তুমি দেখলা না, তুমি জাস্ট সিম্পলি প্রথম রোটা দেখে তুমি একটা কনক্লুশনে জাম্প করলা যে নিউক্লিয়াস এর বাইন্ডিং এনার্জির ভ্যালু হলো 1000, নিউক্লিয়াস বি এর হলো 10000। তো তোমার কাছে মনে হবে কি, যার বাইন্ডিং এনার্জির ভ্যালু যত বেশি তার কাছ থেকে একটা প্রোটন বা নিউট্রন ছুটায় আনতে তত বেশি কষ্ট করতে হবে, এমন ব্যাপার মনে হবে না? হ্যাঁ। তো তাহলে তখন তোমার মনে হবে কি, মনে হবে যে নিউক্লিয়াস বি এর থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন তুলে আনতে বেশি কষ্ট করতে হবে, which will imply that nucleus B is more stable than nucleus A। কিন্তু অ্যাকচুয়ালি পিকচারটা কি এরকম? না, অ্যাকচুয়ালি পিকচারটা কি, তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখতে হবে, যে পার নিউক্লিয়ন দেখে যখন নাকি আমরা বুঝবো তখন কি একটা প্রোটন বা একটা নিউট্রন তুলে আনতে কত এনার্জি দিতে হচ্ছে, সো এতে বেশি এনার্জি খরচ করা লাগতেছে, which means নিউক্লিয়াস এ থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন সরায় নিয়ে আসতে বেশি এনার্জি দিতে হয়, which means নিউক্লিয়াস এ is more stable than নিউক্লিয়াস বি। বুঝতে পারছো? হ্যাঁ। বেশি এনার্জি লাগলে কেন বেশি স্টেবল এটা বলতেছি রাফিদ, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি গেনশিন ইম্প্যাক্ট খেলছো? হ্যাঁ, গেনশিন ইম্প্যাক্ট খেলছো? না আচ্ছা, সো এখন রাফিদের যে কোয়েশ্চেনটা ছিল ওই কোয়েশ্চেনটার মধ্যে আমরা আসি। রাফিদ ওই ফার্স্ট সেশনের একদম লাস্টের দিকে জিজ্ঞাসা করছে যে একটা নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বা নিউট্রন ছুটায় নিয়ে আসতে বেশি কষ্ট করতে হইলে কেন বেশি স্টেবল। ব্যাপারটা এরকম, দুইটা ওয়েতে, একটা অ্যানালজি দিয়ে এরকম চিন্তা করতে পারো, আর অন্য একটা ওয়েতে যেভাবে তুমি বুঝো এটা তোমার উপর। হ্যাঁ, যে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এরকম যে মনে করো তোমার নিজের একটা ফ্রেন্ড সার্কেল আছে, ওকে, তোমার নিজের একটা ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের মধ্যে একটা সার্টেন সর্ট অফ বন্ডিং আছে, ঠিক আছে, যে তোমরা নিজেরা নিজেদেরকে এরকম ভালো বুঝো, এমন টাইপের কিছু একটা। সো এখন কোন একটা গুটিবাজ আসলো তোমাদের গ্রুপের মধ্যে, ঠিক আছে, নতুন একজন অ্যাড হয়েছে, একটা গুটিবাজ আসলো। এখন ওই গুটিবাজ যদি জাস্ট একটা সিঙ্গেল গুটি করে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে কাহিনী লাগাই দিতে পারে, ঠিক আছে, তো তার মানে কি তোমাদের নিজেদের মধ্যে বন্ডিংটা কি
অনেক বেশি স্ট্রং নাকি অনেক উইক? স্ট্রং। স্ট্রং হইলো এটা? না ভাই, কেমনি বলছি? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো যে জাস্ট একজন এসে একটা গুটি করে তোমাদের এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতে পারছে। সো তার মানে কি তোমাদের নিজেদের মধ্যে বন্ডিংটা আসলে এত বেশি স্ট্রংও ছিল না। এন্ড যদি কেউ একজন এসে অনেক চেষ্টা করতেছে তাইলে পরেও তোমাদেরকে সেপারেট করতে পারতেছে না বা তোমাদের ফ্রেন্ডদের থেকে এরকম আলাদা করতে পারতেছে না, সো তার মানে কি তোমাদের নিজেদের মধ্যে বন্ডিং হলো অনেক বেশি স্ট্রং, তাই তো? সো এখানের মধ্যে পরে আমরা ব্যাপারটা এমন ভাবে চিন্তা করতে পারি যে একটা নিউক্লিয়াস এরকম আছে, তো এখন একটা নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটনস এন্ড নিউট্রনস দে আর বাউন্ড টুগেদার বাই সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। তো এখন তুমি যদি অল্প একটু এনার্জি দিয়েই কি করতে পারো, একটা প্রোটন বা একটা নিউট্রনকে সরায় নিয়ে আসতে পারো, সো তার মানে কি ওই নিউক্লিয়াসের স্টেবিলিটি অনেক কম, বিকজ অনেক ইজিলি ইট গট রিড অফ ওয়ান অফ ইটস প্রোটনস অর নিউট্রনস, তাই না? রাফিদ, বুঝতে পারতেছো কি বললাম? ইয়েস, এইটাই, যে বেশি এনার্জি দিতে হয়েছে বন্ড ভাঙার জন্য, সো অ্যাট্রাকশন বেশি ছিল দেখে বেশি স্টেবল ছিল, দ্যাটস ইট। সো এটা হলো মেইন রিজন, বুঝতে পারছো? ওকে, তো তাহলে এখন ব্যাপারটা খেয়াল করো। এখন যদি আমরা ব্যাপারটা একটু ভালো মতো চিন্তা করি, আমাদের কাছে একটা জিনিস আসে। কেমন জিনিস? এই টেবিলটা আর এই ডায়াগ্রামটা তোমাদের ও লেভেলসে থাকতে সময় দেওয়া হয়েছিল ফারহানদের, এমন একটা ডায়াগ্রাম। ওয়াই অ্যাক্সিসে হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসে হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার বাসায় কেউ নাই, একজন কলিং বেল বাজাইছে, আমি একটু দরজা খুলে আসি। আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো সবাই। কি ক্লাস লিভ দিয়ে দিবা মানে বুঝলাম না, কি হয়েছে ফারিয়া? ভাইয়া তুমি বলছো না যে তোমার বাসায় কেউ কলিং বেল বাজাইছে? আচ্ছা আমি ও জানি না, আচ্ছা। সালাম। হ্যাঁ, সে বলছে যে সিরিয়াল কিলার। তো হ্যাঁ, তুমি মারা গেছো তাই বলছি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে এক্স অ্যাক্সিসে অ্যাটমিক নাম্বার দিয়েও মাঝে মাঝে গ্রাফ পাইতে পারো, মাঝে মাঝে ম্যাথ নাম্বার দিয়েও পাইতে পারো, দোনোটাই এক্সিস্ট করে, ডাজন্ট ম্যাটার, একই টাইপের ব্যাপার। মেইন জিনিসটাই হলো আমাদের ওয়াই অ্যাক্সিস আর কোয়ান্টিটিটা কি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ওকে, যে পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জির ভ্যালু। এখন এই চার্ট আর এই গ্রাফ যদি তোমরা দেখো, গ্রাফটা বেসিক্যালি এরকম একটা শেপের। এখানের মধ্যে ব্যাপারটা বুঝতেই পারতেছো যে কি আছে, একটা সার্টেন অ্যাটমিক নাম্বারের জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি আছে, একটা পিক আছে, দেখতে পাইতেছো? এই পিকটা কার, কোন এলিমেন্ট যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো সবচেয়ে বেশি? ইট ইজ আয়রন। ভেরি গুড রাফিদ, আয়রন ইজ দ্য এলিমেন্ট যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি। হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই ফারিয়া? আয়রনের নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন সরায় নিয়ে আসতে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে কম্পেয়ার টু এনি আদার নিউক্লিয়াস, তাই তো? হ্যাঁ। ওকে, তো তাহলে আয়রনের নিউক্লিয়াস থেকে কোন একটা প্রোটন বা নিউট্রন সরায় নিয়ে আসতে সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে, কেন? বিকজ তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু হলো সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। ওকে,
তো তাহলে সবাই কি হইতে চাবে বলো তো? সবাই আয়রন হইতে চাবে না? সবাই আয়রনের নিউক্লিয়াসের স্ট্রাকচার অ্যাটেইন করার ট্রাই করবে। কেন? বিকজ তারা চাবে না তাদের থেকে ইজিলি কেউ একজন একটা প্রোটন বা নিউট্রন নিয়ে যায়। সো তারা যদি এটা না চায় তো তাহলে তারা কি চাবে? তারা চাবে যেন তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যেন ইনক্রিজ করে। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইনক্রিজ করানোর জন্য হোয়াট ক্যান দে ডু? এই এলিমেন্ট গুলার কথা চিন্তা করো। এইখানে যেসব এলিমেন্ট গুলি যে আয়রনের থেকে লাইটার যারা, ফারিয়া, আয়রনের থেকে যারা হালকা, তারা কিভাবে আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করার অ্যাটেম্পট নিতে পারে? ফিউশন fusion রিঅ্যাকশন। reaction এক্সেলেন্ট। যে এখানের মধ্যে হোয়াট দে উইল ডু, তারা তো ছোট, তো তারা বড় হইতে চায়। তো ছোট জিনিস বড় হওয়ার জন্য সে কি করবে? সে আরেকজনের সাথে এসে কম্বাইন হবে। সে একটা ছোট নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াসের সাথে কম্বাইন হয়ে বড় হওয়ার ট্রাই করবে, তাহলে যেন সে কি করতে পারে? একদিন না একদিন আয়রনে কনভার্ট হইতে পারে। তো তাহলে হোয়াট দে উইল ডু? The lighter nuclei, sorry, will join together তো এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলি? ফিউশন রিঅ্যাকশন। আর যারা নাকি আয়রনের থেকে হেভিয়ার, তারা কি করবে? ফিউশন রিঅ্যাকশন। They Fission will undergo reaction. fission reaction. Very good. যে তারা আয়রনের থেকে হেভিয়ার, সো তারা কি হইতে চাবে? হালকা হইতে চাবে। সো হালকা হওয়ার জন্য they need to get rid of some of their mass. So what they will do? They will split up. তো splitting up of a large nucleus into two smaller nuclei is known as fission reaction. So তাহলে the heavy nucleus will split, and এই type of reaction কে আমরা কি বলি? ফিশন রিঅ্যাকশন। এখন তোমাদের কোয়েশ্চেন কিন্তু এখন আমি অ্যানসার করে নাই, যে রাফিদ যে কোয়েশ্চেনটা করছিলা যে ম্যাস কেন বাড়ে বা কেন কমে, তাই না? এই কোয়েশ্চেনটা যে করছিল, এই কোয়েশ্চেনের অ্যানসার এখনো দেই নাই, বাট এখনই পেয়ে যাবা অ্যানসারটা। ব্যাপারটা খেয়াল করো। ফারিয়া বলো যে এইখানের মধ্যে আয়রনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি, এটার মানে কি? এটার মানে হলো আয়রনের আমার একটা প্রোটন আর নিউট্রনরা বেশি বেশি করে ম্যাস তারা কিসে কনভার্ট করছে? এনার্জিতে কনভার্ট এনার্জিতে। করছে না? হ্যাঁ তো তাহলে আয়রনের প্রোটন আর নিউট্রন গুলার ম্যাস গুলা কি কম, তাই তো? হ্যাঁ কম, ভেরি গুড। বিকজ এনার্জি কনভার্ট করে দিছে। ওইটাই। তো তাহলে ব্যাপারটা সবাই একটু খেয়াল করো, এই জিনিসটা এখন এটা বুঝে গেলেই পরে এটা নিয়ে আর কখনো কোনো কনফিউশন হবে না। এই জিনিসটা সবাই একটু ফোকাস করো। ব্যাপারটা হলো এরকম, যার স্টেবিলিটি যত বেশি মানে তার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তত বেশি, মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন তত বেশি বেসিক্যালি। তো পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি বেশি হওয়ার জন্য, হ্যাঁ, পার নিউক্লিয়ন যে ইচ প্রোটন এন্ড ইচ নিউট্রন, তাদের বাইন্ডিং এনার্জির ভ্যালু বেশি হওয়ার জন্য তাদের কি করতে হয়েছে? যে স্টেবল তো ইজিলি হইতে পারবে না, দে উইল হ্যাভ টু পে আ প্রাইস। কি প্রাইস পে করতে হবে তাদের? দে মাস্ট ইউজ দেয়ার ম্যাস টু কনভার্ট ইট ইনটু এনার্জি, নাকি? এনার্জিটা কই থেকে আসবে? ম্যাস থেকে আসবে, রাইট? সো তাহলে এনার্জিটা ম্যাস থেকে আসবে। তো তাহলে কি এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম যে সাপোজ, জাস্ট তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, রিঅ্যাকশনটা ডাইরেক্ট এরকম না যে নরমালি তোমরা এটা জানো যে একটা হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে ইভেন্চুয়ালি কি ফর্ম করে? হাইড্রোজেন হাইড্রোজেন ফিউজ করে হিলিয়াম ফর্ম করে না? ফারিয়া? হ্যাঁ আচ্ছা, সো হাইড্রোজেন আর হাইড্রোজেন ফিউজ করে দে ফর্ম হোয়াট? দে ফর্ম হিলিয়াম। হিলিয়াম নিউক্লিয়াস। তো তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি নাকি হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি?
হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি। বাকি সবাইকে ফলো করতে পারতেছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝার জন্য। ভেরি গুড রাফিদ, যে হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো বেশি। সবাইকে বুঝতে পারতেছো? রায়হান, ভাইয়া আবার একটু বুঝাবেন? এখানে মধ্যে বললাম যে হাইড্রোজেন আর হাইড্রোজেন কম্বাইন হয়ে যে ফিউশন রিঅ্যাকশন করে কি ফর্ম করে? হিলিয়াম ফর্ম করে না? জি ভাইয়া। এখন আমি জিজ্ঞাসা করছি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার বেশি? বাইন্ডিং এনার্জি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার বেশি? হিলিয়াম হবে। হিলিয়ামের বেশি। কেন? বিকজ ফাইনালি তো তারা রিঅ্যাকশনের প্রোডাক্টটা কি হয়? স্টেবল হয় না? জি রিঅ্যাকশনের ভাইয়া। প্রোডাক্টটা হলো স্টেবল, সো হিলিয়াম ইজ মোর স্টেবল দ্যান হাইড্রোজেন। তো তার স্টেবিলিটি পাওয়ার জন্য তার কি করতে হয়েছে? বাইন্ডিং এনার্জি বেশি হইতে হয়েছে। বাইন্ডিং এনার্জি বেশি হওয়ার জন্য তার কি করতে হয়েছে? ম্যাস কমানো লাগছে নাকি? জি জি ভাইয়া। তো তাহলে ইট হ্যাড টু ইউজ আপ ইটস ম্যাস টু কনভার্ট ইট ইনটু বাইন্ডিং এনার্জি টু মেক ইট মোর স্টেবল। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই রাফিদ, এই রিজনেই রিঅ্যাক্টেন্টদের সরি এই স্পেসিফিক রিজনেই রিঅ্যাক্টেন্টদের ম্যাস থাকে বেশি, প্রোডাক্টের ম্যাস থাকে কম। কেন? বিকজ প্রোডাক্ট ইজ মোর স্টেবল। তো স্টেবল হওয়ার জন্য তার কি হইতে হবে? বাইন্ডিং এনার্জি বেশি থাকতে হবে। বাইন্ডিং এনার্জি বেশি থাকার জন্য তার কি দরকার? ম্যাস থেকে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট করা দরকার। সো তাহলে রিঅ্যাক্টেন্টের ম্যাস বেশি, প্রোডাক্টের ম্যাস কম। সো তাহলে এই যে প্রোডাক্টের ম্যাস কম, সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল? দ্যাট ম্যাস গট কনভার্টেড টু এনার্জি। বুঝতে পারছো রাফিদ এখন যে এনার্জি যে ম্যাস আমাদের কেন রিঅ্যাক্টেন্টের বেশি থাকে, প্রোডাক্টের কেন কম আচ্ছা হয়? ভাইয়া, হ্যাঁ বলো। আমরা যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন গুলো করি ওখানে তো আমাদের এনার্জি দিতে হয়, সো ওইটা কি আমরা স্টেবল বানানোর জন্য বাইন্ডিং এনার্জি সাপ্লাই করতেছি? হ্যাঁ, ওইটা আমরা ফাইনালি অ্যাকচুয়ালি আমরা বাইন্ডিং এনার্জি সাপ্লাই করি না, ওইটা আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশন এর জন্য কি করতে হয়? ফোর্সফুলি করাইতে হয়, তাই না? যে তোমরা কেমিস্ট্রিতে এই ফিজিবিলিটি অফ রিঅ্যাকশন পড়ছো না? হ্যাঁ। ফিজিবিলিটি অফ আ রিঅ্যাকশন মানে কি? যে কোন একটা রিঅ্যাকশন আমাদের নরমাল সার্কামস্ট্যান্সে অকার করবে নাকি না। তো এগুলোর জন্য তোমাদের কি কি পড়ছো কেমিস্ট্রিতে? গিবস ফ্রি এনার্জি, এনট্রপি, এইসব জিনিসগুলো নিয়ে তোমরা পড়ালেখা করছো না? ফিজিবিলিটি অফ আ রিঅ্যাকশন, যে একটা রিঅ্যাকশন হবে নাকি না ওইটা ডিপেন্ড করে তার এনথালপির উপর, তার এনট্রপির উপর, এরপরে আবার গিবস ফ্রি এনার্জি, এগুলার কম্বিনেশন মিলায় কিছু একটা ছিল, আমার ঠিক মনে নাই পুরাটা। সো এমন একটা ব্যাপার ছিল। সো তাহলে ওখানের মধ্যে কি হয় যে তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন কিন্তু আপনা আপনি হইতে থাকে নেচারে, তাকে জোর করে করাইতে হয় না। ঠিক আছে? এক্সোথার্মিক রিঅ্যাকশন কি করে? রিঅ্যাক্টেন্টরা নিজেরা মিলে রিঅ্যাকশন করে করে দে ফর্ম দা প্রোডাক্ট। ওয়াই? বিকজ এনার্জি প্রোফাইল যদি আমরা দেখি, এটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের প্রোফাইল না? হ্যাঁ। তো তাহলে প্রোডাক্টের এনার্জি কম, which means they are more stable than the reactants. তো তাহলে রিঅ্যাক্টেন্ট থেকে তারা কি যাইতে চায়? ইজিলি প্রোডাক্টে কনভার্ট করতে চায়, বাট নট দা আদার ওয়ে অ্যারাউন্ড। অন্য একটা অপোজিট রিঅ্যাকশনটা করানোর জন্য আমাদের কি করতে হয়? বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করতে হয়, এর জন্য এটা এন্ডোথার্মিক হয়। বুঝতে পারছো যে ফাইনালি রিঅ্যাকশন শেষে আমরা এনার্জি কম ফেরত পাই। সব রিঅ্যাকশন করাইতে এনার্জি দিতে হয় এমন না যে এনার্জি দিতে হয় না। অল সর্ট অফ রিঅ্যাকশন রিকোয়ার এনার্জি এট দ্য বিগিনিং, কিন্তু রিঅ্যাকশন শেষে তোমাকে যদি বেশি ফেরত দিতে পারে তো তাহলে কি ওই রিঅ্যাকশনের থেকে তুমি আউটপুট হিসেবে কোনো একটা কিছু পাচ্ছ, তাই না? আর যদি তোমাকে এনার্জি কম ফেরত দেয়, সো তার মানে কি? এনার্জি কম ফেরত দিলে পরে তোমার থেকে আরো এনার্জি সে নিয়ে নিছে, সো তুমি এনার্জি প্রডিউস করো না, উল্টা এনার্জি ইউজ আপ করছো, তাই না? হ্যাঁ। তো এইটা হলো মেইন ব্যাপার, যে আমরা অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে ওখানের মধ্যে পড়বো যে আয়রনের থেকে হেভিয়ার জিনিস কিভাবে ফর্ম করছে,
সুপারনোভার সময় কিভাবে ফর্ম করে ওইসব জিনিস আমরা পড়বো অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে। এটা অ্যাস্ট্রোফিজিক্স এর সাথেও কানেকশন আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখনের ব্যাপারটা যেটা ক্লিয়ার করলাম, ব্যাপারটা কি, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হোক, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হোক, হোয়াট উইল হ্যাপেন, রিঅ্যাকশন যেটাই হোক, they will try to climb up the ladder. Climb up the ladder to what? Up to iron. তো দুইটা হিলিয়াম মিলে তারা যখন নাকি আয়রনের কাছাকাছি কোন একটা কিছু ফর্ম করলো, মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশিওয়ালা কোন একটা প্রোডাক্ট ফর্ম করছে। সো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ওই প্রোডাক্টের বেশি হয়েছে কিভাবে? বিকজ ওই প্রোডাক্ট বেশি করে ম্যাস লুজ করছে। সো এর জন্য এই প্রোডাক্টের ম্যাস কি থাকে? কম থাকে। বুঝতে পারছো? আমরা এটা এভারেজে ধরে নেই সেম, ঠিক আছে? ওইটা স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি অন্যরকম হইতে পারে, বাট আমরা এভারেজে ধরে নেই। অন এভারেজ কি হবে? অন এভারেজ টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ম্যাস নাম্বার করলে ওটা হলো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, ওরকম ধরে নেই। ঠিক আছে রাফিদ? ওকে, ফারিয়া কিছু বলতেছিলা? না, কিছু বলি নাই তো। ওকে, তো তাহলে যেই ব্যাপারটা আমরা বললাম এখন হোপফুলি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে কেন একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন শেষে আমরা এনার্জি পাই। কেন? বিকজ the mass of the products are always less than the mass of the reactants. So mass of the product কম reactant এর থেকে। সো তাহলে আমার mass কোথায় গেল? The mass has been converted to energy, and এই এনার্জি দিয়ে আমরা কি করি? ফাইনালি আমাদের আউটপুট এনার্জি হিসেবে পেয়ে ওই এনার্জি দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ওরকম করতে থাকি। লাইক আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনের কাজ, ওইসবের অন্য কোনো পারপাস আমরা যদি ফুলফিল করতে চাই, এমন টাইপের। তো এখন এটা হলো একটা ব্যাপার। তো এরপরে ম্যাস কেন কম হয়, প্রোডাক্টের ম্যাস কেন কম হয়, ওইটার এক্সপ্লেনেশন আমরা বুঝে গেলাম। প্রোডাক্টের ম্যাস কেন কম? বিকজ প্রোডাক্ট ইজ মোর স্টেবল। স্টেবল হওয়ার জন্য তার কি দরকার হয়েছে? বেশি বাইন্ডিং এনার্জি দরকার হয়েছে। বেশি বাইন্ডিং এনার্জি পাওয়ার জন্য তার কি প্রাইস পে করা লাগছে? ইট হ্যাড টু গেট রিড অফ ইটস ম্যাস। সো তাহলে এর জন্য তার ম্যাস কম থাকে রিঅ্যাকট্যান্টের থেকে। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইন নিউক্লিয়ার রিঅ্যাকশনস, since they want to become stable, they want to increase their binding energy per nucleon. So binding energy per nucleon বাড়ানোর জন্য what they need to do? They need to convert more and more of their mass into energy. So এই যে তারা ম্যাসটা এনার্জিতে কনভার্ট করে, এই এনার্জিটাই আমরা কি পাই? রিঅ্যাকশন শেষে ওরকম আমাদের আউটপুট হিসেবে পাই। সো আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা পড়তেছিলাম, একটু বইয়ে ফেরত যাই। সো এই যে এখানের মধ্যে যে জিনিসটা দেখছিলাম, কি জিনিস? হোপফুলি আজকে এটা দেখার পরে আজকে আমরা অনেকক্ষণ ডিসকাস করলাম বাইন্ডিং এনার্জি এন্ড এইসব জিনিস নিয়ে, ম্যাস নিয়ে। তো এখন এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এটা তো অলরেডি ক্লাসের মাঝের দিক দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে একটা আইসোলেটেড একটা প্রোটনের ম্যাস বেশি হবে নাকি একটা নিউক্লিয়াসে থাকা একটা প্রোটনের ম্যাস বেশি হবে? অফকোর্স একটা আইসোলেটেড প্রোটনের ম্যাস বেশি। কেন? বিকজ আইসোলেটেড প্রোটনের তো কোনো কিছুর সাথে বাইন্ড করার জন্য তার ম্যাস লুজ করা লাগতেছে না, তো ইট হ্যাজ দ্য হোল অফ ইটস ম্যাস। কিন্তু সে যখন নিউক্লিয়াসে আসবে তার কি করতে হবে? তার কিছু একটা ম্যাস দিয়ে দিতে হবে, কন্ট্রিবিউট করে দিতে হবে, যেন বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হইতে পারে। সো এরকম এখন বাইন্ডিং এনার্জির এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির ব্যাপারটা এখানের মধ্যে বলছে ফার্স্টে এনার্জির এইটা, এন্ড এইখানের মধ্যে যে জিনিসটা নিয়ে আমরা আজকে এত বারবার করে বললাম, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, যে হাউ মাচ এনার্জি উড বি নিডেড টু রিমুভ ওয়ান নিউক্লিয়ন, মানে একটা প্রোটন বা একটা নিউট্রন একটা নিউক্লিয়াস থেকে সরায় ফেলার জন্য যেই এনার্জিটা দিতে হবে, ওই এনার্জিটাকে আমরা কি বলবো? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো টু ওয়ার্ক দিস আউট উই নিড টু নো বোথ দ্য বাইন্ডিং এনার্জি, যে টোটাল বাইন্ডিং এনার্জি জানতে হবে আর ম্যাস নাম্বার জানতে হবে। সো টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ম্যাস নাম্বার করলে আমরা কি পাবো? টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ম্যাস নাম্বার করলে উই উইল গেট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। সো এই ব্যাপারটা এখানের মধ্যে বলা, এন্ড এই যে আমরা গ্রাফটা যে দেখলাম, এই গ্রাফটা হলো এইটা। এই যে স্টুডেন্ট বুকে ম্যাস নাম্বার দেওয়া আছে এক্স অ্যাক্সিসে, ইট ডাজন্ট ম্যাটার ম্যাস নাম্বার দেওয়া থাকে নাকি অ্যাটমিক নাম্বার দেওয়া থাকে, ইভেন্চুয়ালি টপে কে? আয়রন। সো
আয়রনের থেকে লাইটার যারা তারা কি হইতে চাবে, একজন আরেকজনের সাথে কম্বাইন হয়ে হয়ে বড় হইতে চাবে, সো দে আন্ডারগো ফিউশন রিঅ্যাকশন। আর আয়রনের থেকে লাইটার যারা তারা স্প্লিট করে করে আয়রন ফর্ম করতে চাবে, সো দে আন্ডারগো ফিশন রিঅ্যাকশন। সো এই যে এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে, আমি এটা একটু ইরেজ করে নেই দেন আবার দাগাইতেছি। ওকে, সো এই জিনিসটা, any nuclear reaction which increases the binding energy per nucleon will give out energy। যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনে প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি ইনক্রিজ করে রিঅ্যাকটেন্টের তুলনায়, তো তাহলে সে কি করবে, the reaction will give out energy। কেন? বিকজ বাইন্ডিং এনার্জি বাড়ানোর জন্য তার কি করতে হইতেছে, ম্যাস কমায় ফেলতে হইতেছে। সো এই ম্যাসটা সে কিভাবে কমাবে, বাই কনভার্টিং ইট ইনটু এনার্জি। সো এই কথাটা, সো তাহলে এই জিনিসগুলা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা যা যা ডিসকাস করলাম, এই চ্যাপ্টারের মধ্যে এরকম করে বলা আছে। আমরা এই জিনিসটা নেক্সট ক্লাসে পুরাটা রিডিং পড়বো স্টুডেন্ট বুক থেকে, যে টিউসডের ক্লাসে এই জিনিসটা আমরা পুরাটা রিডিং পড়বো ফ্রম দ্য স্টুডেন্ট বুক, যে ফিউশন এন্ড ফিউশনের ব্যাপারগুলো হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। রেস্ট ম্যাসটা তো আমরা পার্টিকেল ফিজিক্সে পড়ছিলাম রাফিদ। রেস্ট ম্যাসটা ছিল যে একটা স্টেশনারি পার্টিকেল তার যে ম্যাস এন্ড একটা মুভিং পার্টিকেল তার যে ম্যাস, দুইটা কিন্তু সেম না। কেন? বিকজ whenever a particle starts moving according to theory of relativity, তার ম্যাস কি হবে, বেড়ে যাবে, তাই না? যে whenever a particle is moving its mass will increase, because actual mass এর ফর্মুলা হলো এরকম, যে mass at any velocity is equal to its original mass divided by 1 minus v square by c square। সো তাহলে এই ভেলোসিটি যদি 0 হয় তো তাহলে 1 minus 0 root over, তো তাহলে নিচে 1। সো if v is equal to 0, the mass is equal to the rest mass, যে m নট টাকে আমরা বলি রেস্ট ম্যাস, যে ভেলোসিটি 0 তে থাকতে সময় সে রেস্টে আছে। সো রেস্টে থাকতে সময় একটা পার্টিকেলের যে ম্যাস তাকে আমরা বলি রেস্ট ম্যাস। এন্ড পার্টিকেলটা যদি মুভ করে, যে ভেলোসিটি 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হলে কি হবে, রেস্ট ম্যাস আর অ্যাকচুয়াল ম্যাস এট দ্যাট ভেলোসিটি দুইটা সেম হবে না। সো তাহলে এইটা হলো আমাদের রেস্ট ম্যাস আর নরমাল ম্যাসের মধ্যে ডিফারেন্স। রেস্ট ম্যাস মানে কি, একটা পার্টিকেল স্টেশনারি আছে, সো তখন তার যে ম্যাসের ভ্যালু এটাকে বলবো দ্য রেস্ট ম্যাস অফ দ্য পার্টিকেল। ঠিক আছে? এখানে গ্রাফের মধ্যে স্পাইকস কেন, এখানের মধ্যে আমাদের কতগুলি স্পেসিফিক এলিমেন্ট আছে which are more stable than their heavier particles, like এমন টাইপের, যে তোমার এটা হলো হাইড্রোজেন, এটা হলো হিলিয়াম, এখানে হলো লিথিয়াম, এন্ড লিথিয়ামের থেকে হেভি ওটাকে জানো, বেরিলিয়াম। ঠিক আছে? লিথিয়াম আর বেরিলিয়াম আমাদের এত বেশি স্টেবল না। হ্যাঁ, নিউক্লিয়াসে লিথিয়াম আর বেরিলিয়ামের স্টেবিলিটি কম, তো এর জন্য হিলিয়াম কিন্তু ফাইনালি ফিউজ করে ইট প্রডিউসেস হোয়াট, হিলিয়াম ফাইনালি ফিউজ করে সে কার্বন প্রডিউস করে, দেন এখানের মধ্যে নাইট্রোজেন প্রডিউস করে, এরপর এখানের মধ্যে অক্সিজেন প্রডিউস করে, এই জায়গাটার মধ্যে স্পাইকটার মধ্যে হলো সিলিকন, দেন এই স্পাইকের মধ্যে ফাইনালি এখানে হলো আয়রন, দেন আয়রনের থেকে হেভিয়ার যারা তারা এরকম আস্তে আস্তে কি হয়, আবার লেস স্টেবল হইতে থাকে। এই এলিমেন্ট গুলা, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন এন্ড আয়রন, এই এলিমেন্ট গুলা মনে রাখো কি, জাস্ট দেখে রাখো, এইগুলা আমাদের অ্যাস্ট্রোফিজিক্সে আবার ব্যাক আসবে। অ্যাস্ট্রোফিজিক্সে আমরা যখন নাকি একটা স্টারের কোরে কি কি জিনিস পাওয়া যায়, যে একটা হিউজ স্টার আর একটা ম্যাসিভ স্টারের কোরে কি কি এলিমেন্ট গুলা পাওয়া যায়, ওগুলা দেখতে সময় আমরা দেখবো যে এইসব এলিমেন্ট গুলা প্রেজেন্ট থাকে, বিকজ অফ দেয়ার স্টেবিলিটি এন্ড ফিউশন রিঅ্যাকশনের অন্য অনেক ডিটেইলস আমরা পড়বো অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে। ঠিক আছে রায়হান?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর রাফিদ যে একটা কথা জিজ্ঞাসা করছে এটা অনেক ভালো একটা জিনিস, যে আলফা ডিকেতে হিলিয়াম নিউক্লিয়াসটা কেন এরকম রিলিজ করা হয়, অন্য যে এরকম লিথিয়াম বা বেরিলিয়াম এখানের মধ্যে এইসব কেন আমাদের রিলিজ হয় না। ঠিক আছে? ভাইয়া ক্লাস কি শেষ? না না, আর একটু বাকি, এই ডিসকাশনটা শেষ, আর নতুন জিনিস পড়াবো না, এমনি কোয়েশ্চেন অ্যান্সার গুলা দিয়ে শেষ করে দিব আর কি। তোমার কোনো কাজ থাকলে পরে যাইতে পারো, সমস্যা নেই। একটা ক্লাস আছে, ম্যাথস আছে এখন। হ্যাঁ হ্যাঁ, যাও, সমস্যা নেই। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো রাফিদ, যে লিথিয়াম বেরিলিয়াম ওরা বাইন্ডিং এনার্জি কম তাদের, ঠিক আছে? সো তাহলে আলফা ডিকে যে করে, আমরা যে ইয়েটা পড়ছি এনজেড ডায়াগ্রামের মধ্যে যা দেখছিলাম, এই হলো স্টেবিলিটি ব্যান্ড, এখানে স্টেবিলিটি ব্যান্ডের এখানে থেকে বেশি হলে পরে আলফা ডিকে করে। ওয়াই আলফা ডিকে, যে ওর ওয়াই আলফা পার্টিকেল একটা হিলিয়াম নিউক্লিয়াসই কেন, একটা লিথিয়াম নিউক্লিয়াস হইতে পারতো, একটা বেরিলিয়াম নিউক্লিয়াস হইতে পারতো, একটা কার্বন নিউক্লিয়াস হইতে পারতো, তো এইসব না হয়ে হিলিয়ামই কেন হইলো? বিকজ হিলিয়ামটা কি সবচেয়ে কম পার্টিকেল রিলিজ করতে হচ্ছে, কিন্তু ইট ইজ গেটিং রিড অফ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। যে হিলিয়ামের কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি না কম্পেয়ার টু লিথিয়াম এন্ড বেরিলিয়াম, হিলিয়ামের কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি। সো তাহলে অল্প ম্যাস রিলিজ করতেছে, বাট ইট ক্যান গেট রিড অফ হাই অ্যামাউন্ট অফ এনার্জি। তো এটা দিয়ে কাজটা কি হয়? এটা দিয়ে কাজটা হয় এরকম, যে আলফা ডিকেটা কেন করে, ফার্স্টে যে আমরা পড়ছিলাম রেডিও অ্যাক্টিভ ডিকে কেন হয়, আমরা এটা ও লেভেলসে থাকতে সময় এমন ভাবে পড়ছিলাম যে একটা নিউক্লিয়াস যখন আনস্টেবল থাকবে, মানে কি একটা নিউক্লিয়াসে যখন এক্সেস এনার্জি থাকবে, তখন কি করবে, এই এক্সেস এনার্জি নিয়ে এসে সুদূর বুদূর করতে থাকবে। সো এই এক্সেস এনার্জিটা সে যত তাড়াতাড়ি পসিবল আর যত ইজি ওয়েতে পসিবল সে এনার্জিটাকে ছেড়ে দিতে চাবে। তো সে এনার্জিটাকে কেমন ভাবে ছাড়বে? এমন একটা ওয়েতে ছাড়বে যেন মোস্ট ইজি ওয়ে, বাট বেশি করে এনার্জি যেন সে ছাড়তে পারে। সো তখন সে কি করে, একটা হিলিয়াম নিউক্লিয়াস রিলিজ করে, which takes away a large amount of energy from the nucleus by giving up small number of protons and neutrons. বুঝতে পারছো রাফিদ? ওকে, এন্ড এইগুলা জিনিস নিয়ে তোমাদের কোয়েশ্চেন পেপারেও কয়টা কোয়েশ্চেন আসবে, তখন আমরা আরো ডিটেইলে ডিসকাস করব। হ্যাঁ, সো আজকের ক্লাসটা আমরা এখন এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা স্টুডেন্ট বুক থেকে এই জিনিসগুলো প্রত্যেকটা রিডিং পড়ে পড়ে ডিটেইল ওয়েতে ডিসকাস করব। এন্ড থার্সডেতে তোমাদের ওই টেস্টের সলিউশনটা হয়ে যাওয়া উচিত, যে আসিফ চেক করে দিয়ে দিলে তখন আমরা এটা সলিউশন করে ফেলবো থার্সডেতে। দেন এরপরে উই উইল বি ডান উইথ নিউক্লিয়ার ফিজিক্স অ্যাজ ওয়েল। সো ইউনিট 5 এর দুইটা টপিক অলরেডি আমাদের 16 ডিসেম্বরের আগে শেষ হয়ে যাবে। এরপরে আমরা অসিলেশনস করব এই মান্থের, যে ক্রিসমাসের পরে 2 দিন লাগতে পারে এরকম, যে এই মান্থের মধ্যে আমাদের ওইটাও শেষ। ফাইনালি জাস্ট জানুয়ারি মান্থে উই উইল ডু গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড অ্যাস্ট্রোফিজিক্স। সো এইগুলা জিনিসই থাকবে আমাদের কাজ। ইউনিট 5 এর এইগুলাই হলো টপিক বেসিক্যালি। তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। টিউসডেতে নিউক্লিয়ার ফিজিক্সের জিনিসগুলো আমরা স্টুডেন্ট বুক থেকে রিডিং পড়ব। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ, ইউনিট 5 জেনে আসসালামু শেষ হয়ে আলাইকুম। যাবে রাফিদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Unit 5 জেনে শেষ হয়ে যাবে। By the last week of January, we will be done with the whole syllabus. Unit 5. Then Unit 6 টা, যে আমরা Unit 3 plus Unit 6 একই সাথে তোমাদের ক্লাস নিব। AS and A2 ফার্স্টে, দেন A2 এর জন্য আলাদা থাকবে, AS এর জন্য আলাদা ক্লাসও থাকবে, যেন তোমাদের ওই আনসার্টেনটি ক্যালকুলেশন গুলা যেন রিক্যাপ করতে পারো ইজিলি। এর জন্য AS এর সাথে কয়টা ক্লাস দিব, বুঝছো? একসাথে এরকম ক্লাস করায় দেন মক শুরু করে দিব। হ্যাঁ, ইউনিট 4 শেষ করতে হবে তো তাড়াতাড়ি। ওকে, সো তাহলে মিটিংও এরকম শেষের দিকে চলে আসতেছে। সো আমরা এখন ক্লাসটা এন্ড করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।